10,000 টাকা। মাত্র 2 ঘণ্টার জন্য একটা আস্ত জীবন কিনে নিয়েছিলাম আমি। ঘড়ির কাঁটার প্রতিটি টিকটিক শব্দ যখন ওই অন্ধকার ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল, আমি জানতাম না এই কয়েকটা মুহূর্ত আমার সাজানো গোছানো জীবনের কফিনে শেষ পেরেকটা ঠুকে দিচ্ছে। সেই রাতের কথা মনে পড়লে আজও আমার শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে যায়, যা আমাকে মনে করিয়ে দেয় মানুষ কতটা নিচে নামলে অন্যের চোখের জলকে শুধু নোনা জল মনে করতে পারে। আমার বাহুবন্ধনের নিচে ছটফট করতে থাকা মেয়েটির বুক ফাটা হাহাকার যখন দেওয়ালে আছড়ে পড়ছিল, তখন আমার কানে ছিল পৈশাচিক উল্লাসের গান। সে বারবার বলছিল, প্লিজ তাড়াতাড়ি করুন, আমি বড় ব্যথা পাচ্ছি। কিন্তু তার সেই আকুতি আমার হৃদয়ের পাষাণ দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছিল। আমি তখন এক উন্মত্ত নেশায় মত্ত। কেনই বা থাকব না? আমি তো তাকে নির্দিষ্ট সময়ের জন্য কিনে নিয়েছি। হ্যাঁ, এটাই রূঢ় বাস্তবতা। অর্থের বিনিময়ে 2 ঘণ্টার জন্য একটা শরীর আমার ব্যক্তিগত সম্পত্তি হয়ে গিয়েছিল। কিন্তু সেই অভিশপ্ত ঘটনার পর আমার জীবনের মোড় যে একদম 360 ডিগ্রি ঘুরে যাবে, সেটা আমার অতি বড় কল্পনাতেও ছিল না। এরপর যা ঘটল তা শোনার পর আপনাদের রক্ত হিম হয়ে যাবে। আমার নাম মোহাম্মদ মাহিন হাসান। মধ্যবিত্ত আর উচ্চবিত্তের এক অদ্ভুত সন্ধিক্ষণে আমাদের পরিবারের বাস। বাবা মা আর আদরের ছোট বোনকে নিয়ে একটা সুখী সচ্ছল জীবন। বোনটা আমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, কিন্তু বাবা মায়ের সাথে আমার সম্পর্কটা যেন এক অদৃশ্য কাচের দেয়ালের মতো। তারা ভালোবাসেন ঠিকই, কিন্তু শাসনের শিকলটা এমনভাবে কষে ধরেন যে মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে। মা সবসময় গাম্ভীর্যের এক চাদর জড়িয়ে রাখেন, যেন হাসুয়ে তার আভিজাত্য কমে যাবে। আর বাবা, তিনি শান্ত হলেও তার মৌনতা ছিল আমার কাছে যমদূতের মতো। আমার স্বভাবটাও ছিল বড্ড জেদি আর উগ্র। একবার যা জেদ ধরতাম তা না পাওয়া পর্যন্ত আমার রক্ত ঠান্ডা হতো না। বন্ধু মহলে আমার একচ্ছত্র আধিপত্য ছিল। সবাই আমাকে সমীহ করে চলত। আর প্রেম, ওসব সস্তা আবেগ আমার ধাতে সইত না। মেয়েদের থেকে 100 হাত দূরে থাকতেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করতাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের 5 ফুট 9 ইঞ্চি উচ্চতা, উজ্জ্বল ফর্সা গায়ের রং আর কপালে এসে পড়া রেশমি চুল দেখলে আমি নিজেই নিজের প্রেমে পড়তাম। কলেজের অর্ধেক মেয়ে আমার জন্য পাগল ছিল, কিন্তু আমার কাছে নারী মানেই ছিল এক অজানা অ্যালার্জি। বন্ধুরা খ্যাপাত, বলতো, দোস্ত, তোর কপালে কি হুর আছে নাকি কোনো কপাল পোড়া মেয়ে তোর ভাগ্যে নাচছে? আমি শুধু রহস্যময় হাসি দিতাম। আমি জানতাম না সেই কপাল পোড়া মেয়েটি আমার জীবনের সব হিসেব ওলটপালট করে দেবে। পড়াশোনা শেষ করে এক অদ্ভুত বেকারত্বের বিলাসিতায় দিন কাটছিল। বাবার ব্যবসায় বসার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না। বাবাও জানতেন মাহিন হাসানকে দিয়ে জোর করে কিছু করানো অসম্ভব। তেমনই এক গুমোট রাত, আকাশে মেঘের ঘনঘটা, যেন কোনো এক মহাপ্রলয়ের পূর্বাভাস। অফিস থেকে ফিরছিলাম, ঘড়িতে তখন রাত 9টা কি 10টা। হঠাৎ রাস্তার মোড় ঘুরতেই হেডলাইটের তীব্র আলোয় দেখলাম একটা মেয়ে হাত নাড়িয়ে গাড়ি থামানোর সংকেত দিচ্ছে। নির্জন রাস্তা, হালকা হাওয়া বইছে। ভাবলাম হয়তো কোনো বিপদে পড়েছে। মেয়েদের প্রতি অনীহা থাকলেও আমার ভেতরের মানবিক সত্তাটা তখনও পুরোপুরি মরে যায়নি। গাড়িটা থামালাম। জানালার কাঁচ নামাতেই বাতাসের এক ঝাপটায় মেয়েটির মাথা থেকে ওড়নাটা খসে পড়ল। ল্যাম্পপোস্টের সেই ম্লান হলুদ আলোয় তার মায়াবী চেহারাটা যখন আমার চোখে পড়ল, আমি কয়েক সেকেন্ডের জন্য স্থবির হয়ে গেলাম। মনে হলো যেন শরতের শুভ্র কাশফুল বৃষ্টির ছোঁয়ায় নুয়ে পড়েছে। দুধে আলতা গায়ের রঙে বৃষ্টির ফোঁটাগুলো মুক্তোর মতো চমকাচ্ছিল। নিজেকে সামলে নিয়ে গম্ভীর গলায় বললাম, কী সমস্যা, গাড়ি থামালেন কেন? মেয়েটি যেন ভড়কে গেল। তার ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। আমি বিরক্ত হয়ে বললাম, চুপ করে কেন, যা বলার জলদি বলুন। মেয়েটি আমতা আমতা করে নিচু স্বরে এমন কিছু বলল যা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তার সেই নাম না জানা পাখির ডাকের মতো কণ্ঠস্বর থেকে ঝরে পড়ল এক চরম অসহায়ত্ব। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমাকে আপনার সাথে নিয়ে যাবেন? আমি আকাশ থেকে পড়লাম। ভাবলাম হয়তো লিফট চাইছে, কিন্তু যখন গন্তব্যের কথা জিজ্ঞেস করলাম সে বলল, কোথাও না। আমার মেজাজ এবার চড়ে গেল। বললাম, ফাজলামো করছেন? একবার বলছেন নিয়ে যান, আবার বলছেন কোথাও যাবেন না, আসল মতলবটা কি?
মেয়েটি এবার মাথা নিচু করে চোখের জল আড়াল করার চেষ্টা করল। তারপর সে এমন এক প্রস্তাব দিল যা শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল। সে বলল, আমাকে আপনার সাথে নিয়ে যান, আমি আপনাকে খুশি করে দেব। বিনিময়ে আমাকে 10,000 টাকা দিতে হবে, তবে সময় মাত্র 2 ঘন্টা। এই 2 ঘন্টা আপনি আমাকে আপনার মতো করে ব্যবহার করতে পারবেন। এক নিমেষে মেয়েটির প্রতি জন্মানো সেই মায়া কর্পূরের মতো উড়ে গেল। আমি ঘৃণা ঘুরে তার দিকে তাকালাম। মনে হলো এ তো স্রেফ এক পোষারিনী। কিন্তু তার চোখের কোণে লেগে থাকা সেই জমাটবদ্ধ হাহাকার আমাকে এক নিষিদ্ধ আকর্ষণে টেনে নিল। এক পৈশাচিক জেদ আমার মাথায় চেপে বসল। আমি আর কোনো প্রশ্ন না করে তাকে গাড়িতে তুলে নিলাম। বাড়িতে তখন কেউ ছিল না। নিস্তব্ধ ঘরে যখন তাকে নিয়ে এলাম, মেয়েটি তার লজ্জা আর সম্ভ্রমের শেষ ওড়নাটা একপাশে সরিয়ে রাখল। নিজেকে সঁপে দিল এক অজানা ভাগ্যের হাতে। জীবনে প্রথম কোনো নারীর ঘনিষ্ঠ হওয়া। উত্তেজনার পারদ তখন তুঙ্গে। আমি যেন এক ক্ষুধার্ত নেকড়ের মতো তার ওপর ঝাঁপিয়ে পড়লাম। আমার স্পর্শে কোনো প্রেম ছিল না, ছিল শুধু পৈশাচিক আদিমতা আর ক্ষমতার দম্ভ। মেয়েটি যন্ত্রণায় নীল হয়ে যাচ্ছিল, বারবার আকুতি করছিল, একটু ধীরে করুন। কিন্তু আমার বিবেক তখন গভীর ঘুমে। তার নরম শরীরে আমার নখের আঁচড় আর দাঁতের কামড়গুলো যেন কলঙ্কের এক একটা তিলক হয়ে বসে যাচ্ছিল। সে অঝরে কাঁদছিল, আর আমি সেই কান্নার সুরেই তৃপ্ত হচ্ছিলাম। ঠিক 2 ঘণ্টা পর যখন ঘোর কাটল, দেখলাম মেয়েটি বিধ্বস্ত অবস্থায় বিছানার এক কোণে কুঁকড়ে পড়ে আছে। তার 2 চোখে তখন সাহারার মরুভূমির হাহাকার। সে টলমল পায়ে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে যখন বেরিয়ে এলো, তার চেহারায় আমি যা দেখলাম তা কোনোদিন ভুলব না। সেটা ছিল এক পাহাড় সমান ঘৃণা আর বিষণ্ণতা। সে সযত্নে তার গলার নীলচে কালশিটে দাগগুলো ওড়না দিয়ে ঢাকার চেষ্টা করছিল। শীতল গলায় বলল, আমার সময় শেষ, টাকাটা দিন। আমি 10,000 টাকার একটা বান্ডিল তার দিকে ছুঁড়ে দিলাম। টাকাটা হাতে নিয়ে সে যে কথাটি বলল তা শোনার পর আমার মনে হলো আমার পায়ের নিচ থেকে মেঝেটা সরে যাচ্ছে। সে ফিসফিস করে বলল, আমার ছোট ভাই হাসপাতালে আছে, লিভারের সমস্যা। সময় মতো এই টাকাটা না পৌঁছালে সে আজ রাতটুকুও পার করবে না। এই কয়েক মিনিটের দেরিও হয়তো তার মৃত্যুর কারণ হতে পারে। বলেই সে ঝড়ের বেগে বেরিয়ে গেল। বাইরে তখন ঝুম বৃষ্টি। আমার ভেতরে এক অদ্ভুত তোলপাড় শুরু হলো। ছি, আমি কি করলাম? একটা মেয়ের চরম অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে এভাবে ক্ষতবিক্ষত করলাম। আমি নিজেকে ক্ষমা করতে পারছিলাম না। এক অজানা অপরাধ বোধ আমার হৃৎপিণ্ড চিরে দিচ্ছিল। আমি নিজের অজান্তেই তার পিছু নিলাম। কুড়িগ্রাম সেবা ক্লিনিকের সামনে যখন সে নামল, আমি দূর থেকে দেখলাম তার অসহায় দৌড়। জানতে পারলাম তার ভাইয়ের নাম মিলন। টাকার অভাবে অপারেশন থিয়েটারে নিতে দেরি হচ্ছে। সারা রাত আমি এক ফোঁটা চোখের পাতা এক করতে পারলাম না। সারাক্ষণ ওই মেয়েটির আর্তনাদ আমার কানে বাজছিল। পরদিন সকালে আমি আর স্থির থাকতে পারলাম না। সোজা চলে গেলাম সেই ক্লিনিকে। নার্সদের থেকে মিলনের খোঁজ নিলাম। জানতে পারলাম পরিস্থিতি খুব খারাপ। আমি ডক্টর ওমরের কেবিনে গিয়ে সরাসরি বললাম, মিলনের অপারেশনের যাবতীয় খরচ আমি দেব, তবে একটা শর্ত, আমার পরিচয় যেন গোপন থাকে। ডাক্তার সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি তার কে হন? আমি নিজের অপরাধ বোধ ঢাকার জন্য মিথ্যা বলে ফেললাম, আমি তার দুলাভাই। ডাক্তার রাজি হলেন। আমি অ্যাকাউন্টে সব টাকা জমা দিয়ে সেখান থেকে চলে এলাম। কিন্তু ভবিতব্য আমাকে অন্য কিছু দেখাতে চেয়েছিল। কিছুক্ষণ পর মেয়েটি আর তার মা ক্লিনিকে ফিরে এলো। যখন শুনল যে অপারেশন শুরু হয়ে গেছে এবং এক ভদ্রলোক সব টাকা মিটিয়ে দিয়েছেন, মেয়েটি মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার চোখে মুখে তখন বিস্ময় আর শঙ্কা। কে হতে পারে সেই দেবদূত? নার্স ভুল করে বলে ফেলল, আপনার স্বামী এসেছিলেন, তিনিই সব ঠিক করে গেছেন। মেয়েটি তো হতবাক, যার বিয়েই হয়নি তার স্বামী কোথা থেকে এলো। অপারেশন সফল হল। মিলন বিপদমুক্ত, তার মা আনন্দে কাঁদছেন। কিন্তু মেয়েটির মনের ভেতরে তখন হাজারো প্রশ্নের ঝড়। সে মরিয়া হয়ে ডাক্তারকে জিজ্ঞেস করল, কে সেই লোক? ডাক্তার শুধু হাসলেন। মেয়েটি যখন দিশাহারা হয়ে করিডর দিয়ে হাঁটছিল, হঠাৎ বাঘ ঘুরতে আমার সাথে তার সজোরে ধাক্কা লাগল। আমাকে দেখে সে যেন ভূত দেখার মতো চমকে উঠল। কাঁপা কাঁপা স্বরে বলল, আপনি আপনি এখানে কেন? আমি নিজেকে সংযত করে বললাম, আপনার ভাই কেমন আছে? সে অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি জানলেন কিভাবে?
আমি উত্তর না দিয়ে উল্টো এক নিষ্ঠুর প্রশ্ন করলাম, টাকার জন্য কি আবারও নিজের সম্ভ্রম বিক্রি করবেন? আমার কথা শুনে মেয়েটির চোখে যেন আগ্নেয়গিরি ফেটে পড়ল। সে দাঁতে দাঁত চেপে বলল, কেন, আপনি কি আবারও ক্ষুদ্রের হতে এসেছেন? আমি তার সেই তীব্র ঘৃণার দৃষ্টি সহ্য করতে পারলাম না। নিচু গলায় বললাম, না, আমি শুধু আপনার ফোন নম্বরটা চাই। সেই ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়ে বলল, অপরিচিত কাউকে আমি নম্বর দিই না, আর আপনি তো আমার কাছে এক দুঃস্বপ্ন। আমি জেদ ধরে বললাম, নম্বরটা না নিয়ে আমি এখান থেকে এক চুলও নড়ব না। সে তেজে ফেটে পড়ে বলল, আপনি কি ভাবছেন টাকা দিয়ে আপনি আমার শরীর কিনেছেন বলে আমার সত্তাটাও কিনে নিয়েছেন? কালকের ওই 2 ঘণ্টা শেষ হয়েছে ওই কক্ষেই। আমার ভবিষ্যৎ বা আমার ব্যক্তিত্ব আপনার কেনা গোলাম নয়। সে দ্রুত সেখান থেকে চলে যেতে চাইল, কিন্তু আমি তার পথ আগলে দাঁড়ালাম। হাসপাতালের জনাকীর্ণ জায়গায় সবাই আমাদের দিকে তাকাচ্ছিল, কিন্তু আমার তাতে থোড়াই কেয়ার। আমি তাকে আটকে দিয়ে বললাম, নম্বরটা না দিলে আমি এখান থেকে যাব না। মেয়েটির চোখে তখন এক অদ্ভুত ভয় আর বিস্ময়। সে ভাবতেই পারেনি আমি এতটা বেপরোয়া হতে পারি। এই জেদ কি কোনো নতুন ঝড়ের পূর্বাভাস, নাকি মাহিনের জীবনে আসতে চলেছে এমন এক মোড় যা তার আভিজাত্যের অহংকারকে ধুলোয় মিশিয়ে দেবে? সে কি নম্বরটি দেবে, নাকি মাহিনকে তার জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা পেতে হবে? মাহিন আর ওই নাম না জানা মেয়েটির নিয়তি কোন গোপন গলি দিয়ে আমাদের কোথায় নিয়ে যাবে তা জানতে হলে আপনাদের আমাদের সাথেই থাকতে হবে। এর পরের অংশে যা ঘটবে তা আপনার সমস্ত কল্পনাকে হার মানাবে। কি ছিল মাহিনের আসল উদ্দেশ্য জানতে হলে অপেক্ষা করুন পরবর্তী পর্বের জন্য। আজকের মতো এখানেই বিদায়। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।